উন্মেষ সাহিত্য সাময়িকীর নিয়মিত সাক্ষাৎকার অনুষ্ঠান মুখোমুখি বাতচিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের অতিথি হয়েছেন এ সময়ের অন্যতম প্রধান কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, গবেষক ও সাহিত্য সমালোচক কবি মজিদ মাহমুদ। আ কবি মজিদ মাহমুদ, আপনাকে স্বাগতম। কেমন আছেন? জি, ভালো আছি। আপনি বর্তমান সময়ের একজন জনপ্রিয় কবি, প্রধানতম কবি, ঔপন্যাসিক, আ গল্পকার, গবেষণা আ গবেষণার সঙ্গেও যুক্ত রয়েছেন, সাহিত্য সমালোচকও। এত সব সৃজন সত্তার সম্মিলনে কখনো কি এটা মনে হয়েছে আপনি আদতে কি? সব সত্তা আসলে একটি সত্তার সঙ্গেই যুক্ত। সেটা হলো সৃষ্টিশীল সত্তা। কবিতা, আ প্রবন্ধ, কথাসাহিত্য অ বা এ ধরনের যে মানে সৃজনশীল, মননশীল কর্মকাণ্ড, সেটিকে আমরা হয়তো সূক্ষ্মভাবে আলাদা করি। কিন্তু বৃহৎ অর্থে হয়তো খুব বেশি পার্থক্য তা বলা চলে না। আম হয়তো আমার একটি কবিসত্তার কারণেই হয়তো অন্যান্য যে আ মানে সাহিত্য বা লেখালেখির যে আপনার শাখা প্রশাখা বিস্তৃত হয়েছে, তা মূলত কবিসত্তার কারণে। তার কারণ আ এটি ঠিক সাম্প্রতিক বিষয় বলা চলে যে ৮০ দশকেরও পরে অনেকটা বা ৭০ দশক থেকে। তাছাড়া তো একটা সময় আমাদের প্রধানতম কবি সাহিত্যিক গণ, যেমন আমরা যদি রবীন্দ্রনাথের কথা বলি, শুধু রবীন্দ্রনাথ না, মাইকেল মধুসূদন দত্তের কথা বলি, কাজী নজরুল ইসলামের কথা বলি, জীবনানন্দ দাশের কথা বলি, এমনকি ষাটের অনেক কবিদের কথা বলি, তাহলে তারা প্রধানত মানে কবি একই সঙ্গে ঔপন্যাসিক, কথাসাহিত্যিক, এমনকি সাহিত্য সমালোচক। যেমন আপনি বুদ্ধদেব বসুর কথা বলি, কিংবা আমরা প্রমথ চৌধুরীর কথা বলি, মহিতলাল মজুমদারের কথা বলি। তাহলে এমনকি আমাদের কালে, বিশেষ করে আমরা যাদের সঙ্গে অনেকটাই আমরা যাদের একটু মা প্রবীণ হিসাবে পেয়েছি, আ মা আব্দুল মান্নান সৈয়দ সহ যারা ষাটে কাজ করছিলেন, তারা একই সঙ্গে কবিতা, প্রবন্ধ, আ গবেষণা, এমনকি কথাসাহিত্যেও কাজ করেছেন এবং প্রায় প্রতিটি শাখায় তারা এক অর্থে সফল। আমার কবিতা যে উন্মেষ বা আমি যখন কবিতা লিখতে শুরু করি, তখন বলা চলে যে আমি ঠিক মতো বলতেও পারবো না যে কখন এটা শুরু হয়েছিল। এমনও হতে পারে যে স্কুলে যাওয়ার আগে, এমনকি লিখতে পড়তে জানার আগেও আমি হয়তো ধারণা করতাম যে আমি একজন কবি। মানে তার কারণ আমার বাড়িতে একটি পরিবেশ ছিল। বড় ভাইয়েরাও কবি ছিলেন। এমনকি চারণ কবি ছিলেন। আমার মেজো ভাই আব্দুল খালেক বিশ্বাস, যিনি মানে যুদ্ধের বা মুক্তিযুদ্ধের আগে হাটে ঘাটে মাঠে তার কবিতা পড়ে বেড়াতো এবং আমাদের বাড়িতে প্রতিদিন সন্ধ্যার পরেই বলা চলে যে পুঁথি পড়ার আয়োজন হতো, বা আচ্ছা। ওই আপনার বাইরের বারান্দা, খানকা, সেখানেও অনেক লোক জড়ো হয়ে কবিতা পড়তেন, পুঁথি পড়তেন, গল্প করতেন। তো সুতরাং আমার মধ্যে যে এই কবি সত্তার উন্মেষ হয়েছিল, সেটি আসলে বলা চলে লেখাপড়া শুরু হওয়ারও এক অর্থে আগে। অন্তত আচ্ছা। আমি যখন ক্লাস 2 তে পড়ি, তখন থেকে তো আমি নিয়মিতই বলা চলে লিখি। এখন প্রশ্ন যে সেই লেখাগুলি ঠিক কবিতা হয়েছিল কিনা বা এখনকার অর্থে। কিন্তু আমার ১ম বই প্রকাশিত হয় ১৯৮৫ সালে, তখন হয়তো আমার বয়স ১৬ বছর। 'বউটো বাণী ফুলের দেশে'। সেটা এখনো মানে অনেক এটারও মানে সংস্করণ হয়েছে। শিশু-কিশোরদের জন্য একটি মাত্র বই। সুতরাং সেদিক থেকে আমি লেখাকে খুব একটা বেশি পার্থক্য করা বলা চলে যে মানে আ আমি কবি, না আমি কথাসাহিত্যিক, না আমি সমালোচক। এই সকল সত্তা প্রায় একই সঙ্গে বিকশিত হয়েছে। আ আপনার একটি বিখ্যাত কাব্যগ্রন্থ 'মাহফুজা মঙ্গল' ১৯৮৯ সালে প্রকাশ পেয়েছে। প্রায় ৩৬ বছর হইল। ২১ টি এডিশন আসছে। তো এই বইটিতে আমরা দেখতে পাই যে পবিত্র কিছু বোধের সাথে আপনার আবেগ, অনুভূতি একটা অদ্ভুত মিশ্রণ ঘটিয়েছেন। এটা কেন? এটা তো ব্যাখ্যার দাবি রাখে। আপনি আসলে পবিত্র বোধ
মানে আমরা যে কবি, কবি একমাত্র সত্য প্রকাশ করে। সত্যবোধে কেউ উন্নীত হলে বা উদ্বুদ্ধ হলেই তখনই শুধু কবিতা লেখা সম্ভব। অর্থাৎ যা কোনো যুক্তিশীলতারও বাইরে, অর্থাৎ যা আপনি অনুভব করেন এবং যা আপনার মধ্যে এমন একটি উন্মাদনা তৈরি করে, এমন একটি সত্য বলার জন্য আপনি উদ্যত হন, যা আপনি যখন স্বাভাবিক থাকেন তখন সেটি করেন না। তখন আপনি এমনকি আপনার ভাষাভঙ্গি পরিবর্তন হয়ে যায়। তখন আপনার মধ্যে এমন সব নির্বাচিত শব্দ এসে ধরা দেয়, এমন সব নির্বাচিত বাক্য এসে ধরা দেয়, যা আপনি যখন মানে যেটিকে আমরা বলি বচনে থাকেন, গদ্যে থাকেন, যুক্তিশীলতায় থাকেন, তখন সেটি ধরা দেয় না। এই ধরা দেওয়ার অর্থ দাঁড়ায় যে আপনি আপনার ভাষার সর্বোত্তম শব্দ দিয়ে আপনি সর্বোত্তম চিন্তাকে ধারণ করছেন। এখন হয়তো আপনি বলতে চাচ্ছেন যে পবিত্র শব্দ বা পবিত্র বোধ, সেটা হয়তো হতে পারে যে আমার কবিতার মধ্যে ইবাদত আছে, রুকু আছে, সেজদা আছে, কিংবা আছে যে নারীর শরীরের সঙ্গে এগুলির একটি মানে রূপকার্থে ব্যবহার হয়েছে। তো এটি তো আমাদের শিল্প সাহিত্য বা বিশেষ করে কবিতা সাহিত্য আদিকাল থেকেই আছে, শুধু আমাদের কবিতায় না, বিশ্ব কবিতায় আছে, এমনকি ইরান ইরাকের কবিতা আছে, রাধা কৃষ্ণের কবিতায় আছে, আশিক মাসিকের কবিতায় আছে, এবং আপনার মানে প্রেমিক প্রেমাস্পদ এবং আপনার যে আমাদের আমরা যেটাকে বলি যে আমরা যে জীবাত্মা এবং পরমাত্মার যে সম্পর্কের জায়গা আছে, সেটি প্রকাশের জায়গা আমরা কিভাবে এটা ধারণ করব? শব্দ তো কোনো শব্দ হলো একটি পরিভাষা ধারণ করে। কিছু কিছু শব্দ পরিভাষার কারণে, শব্দ তো কোনো কিছু দ্বারা মানে বদ্ধ ছিল না। আমরা যে শব্দ ধরুন, আমরা যদি বলি যে ইসলামী যে পরিভাষা, শব্দ পরিভাষিক, সেই শব্দগুলি তো আরবে হয়তো আগেও ছিল। আচ্ছা। হ্যাঁ, সেটি তো ব্যবহার হতো তখন অন্য অর্থে। হ্যাঁ। ইসলাম আসার পরে সেটি ইসলামী শব্দে পরিণত হয়েছে, পরিভাষায় পরিণত হয়েছে। যেমন ধরেন আমরা কোনো কিছুকে বোঝানোর জন্য কোনো কিছু একটি পরিভাষা ব্যবহার করি, সেটির জন্য নির্দিষ্ট হয়, তাই তো? কিন্তু তার আগেও তার একটি রূপ থাকে, এবং যখন নির্দিষ্ট হয় তখনও সেটাকে আমরা বলি যে মিথের ভাষা, কিংবা সেটাকে আমরা বলি পরিভাষা, কিংবা সেটা আমরা বলি ইতিহাস কিংবা ঐতিহ্য, যা অনেক দিন ধরে আমাদের মানে চেতনার সঙ্গে এবং ভাষা জগতের সঙ্গে বেড়ে ওঠে, এবং যা আমাদের পরীক্ষিত ভাষা হয়ে যায়, যা যখন আমরা ব্যবহার করি তখন অন্যরা সহজেই তার চরম উৎকর্ষতা ধরতে পারে বা বুঝতে পারে। যদি এই শব্দগুলি ব্যবহার না করা যায়, তাহলে সেই শব্দটা সেই বিষয়টাকে ততটা হৃদয়ঙ্গম করা বা তার অর্থ মানে নতুন করে তৈরি করা সম্ভব হয় না। যার যার কারণে হয়তো আপনার মাহফুজা মঙ্গলের অনেক শব্দ, যে ঈশ্বরকে ডাক দিলে মাহফুজা সামনে এসে দাঁড়ায়, আমি প্রার্থনার জন্য যতবার হাত তুলি সন্ধ্যা বা সকালে, সেই নারী এসে আমার হৃদয় মন তোলপাড় করে যায়, আমার রুকু আমার সেজদা যাই নামাজ চেনে না, সাষ্টাঙ্গে আভূমি লুণ্ঠিত। এটি হলো আমাদের একটা পরীক্ষিত ভাষার মধ্যে দিয়ে চলেছে। এটার মাধ্যমে এমনটা হয়নি যে আমি ব্যবহার করতে চেয়েছি কোনো কিছুর প্রতিরূপ হিসাবে বা মানে যেটাকে বলে বিরুদ্ধ রূপ হিসাবে। ধরুন অনেকেই হয়তো মানে মানে যেটা বলে আপাত মনে করতে চাই যে এটির সঙ্গে কোনো সাংঘর্ষিক ব্যাপার আছে। না, আমি কোনো সংঘর্ষ তৈরি করতে চাইনি কোথাও। আমার কখনোই কোনো রচনাতে আমি সংস্কার করতে চেয়েছি, সংঘর্ষ তৈরি করতে চাইনি, এবং সেটিকে আমি সর্বোত্তম উপায়ে ব্যবহার করতে চেয়েছি। সেটা আমি ব্যবহার করতে চাইনি যে এটি কোনো মানে মানে যেটাকে বলা চলে যে আমি কি দিয়ে, আর এর চেয়ে বেশি করে যদি এটা নারী অর্থও হয়, প্রেমিকা অর্থও হয়, যখন আমার বয়স 21 বছর বা 20 বছর আমি এই কাব্যগ্রন্থ লিখছি, তখন এর চেয়ে আর কি সত্য আমার কাছে ধরা দিতে পারত। সেটি আমি মনে করি যে যথার্থভাবেই ওই কাব্য রচিত হয়েছিল,
যা এই ভাষাভাষী কাব্য পাঠক ওরা এটা নিয়েছে এবং এইটি তাদের আনন্দ দান করেছে। এবং এই ৩৬ বছর যাবতীয় যখন, এমনকি আজকে এই যখন আপনি বসছেন তার ঘন্টা ২-৩ আগে একজন খুবই প্রবীণ মানুষ, ইঞ্জিনিয়ার ছিল, সে তা আমাকে বলছিলেন তিনি সম্প্রতি একটি কাব্যগ্রন্থ লিখেছেন এবং একটি হলো আমাদের মানে নবীজির জীবনী নিয়ে তিনি একটি বই লিখেছেন, এই বলছিলেন। তো তিনি কোনো না কোনো ভাবে সম্প্রতি এই আমার এই বইটি পড়লেন। তো পড়ে তার কাছে মনে হলো যে এটি তো এক অদ্ভুত গ্রন্থ, তাকে ঘোরগ্রস্ত করেছে। এমন যে এই ৬০-৭০ বছর বয়সেও তার ভালো লাগা এই কবিতার মধ্যে দিয়ে আসছে। অথচ তিনি কিছুক্ষণ আগে বললেন যে তিনি নবীজির জীবন লিখেছেন। তার মানে এখানে তার মনে হয়নি যে কোথাও এটি সংঘর্ষ আছে। অর্থাৎ আমাদেরকে প্রকাশ করার নানা উপায়ের মাধ্যমে এই গ্রন্থের মাধ্যমে আমরা আমাদের যে জগৎকে নানাভাবে উপস্থাপন করতে চাওয়া হয়েছে। মাহফুজা মঙ্গল কাব্যগ্রন্থে আমরা দেখতে পাই, একটু আগেও বললেন নারী শরীরের সঙ্গে তুলনা করেছেন, তসবির দানা নেড়ে চেড়ে দেখি আর ইবাদত হয়ে যায়। তো এই যে একটা শব্দ ব্যবহার করলেন, দেখা যায় এক শ্রেণী খেপে যায় এ ধরনের শব্দ ব্যবহার করলে। তো আপনার ক্ষেত্রে এমনটা হলো না কেন? প্রশ্ন শুধু এখানে নয়, আমি তো ধরেন মানে শুধু আমার কবিতার বই আছে ২৭টা, নানা পর্যায়ে নানা বিষয়ে, বল উপাখ্যান, আপেল কাহিনী, ধাত্রী ক্লিনিকের জন্ম, এমনকি বল উপাখ্যানে কবিতা আছে কেনান কেনান বলে ঘুমের মধ্যে কেঁদে ওঠে মন। প্রশ্ন আমি আগেই এই প্রশ্নের জবাব দিয়েছি যে কবির কাজ হলো নবায়ন করা, নবীকৃত করা, নতুন করে উপস্থাপন করা, এবং সে উপস্থাপন করতে চায়। প্রশ্ন হলো যে সে সংঘর্ষ তৈরি করতে চায় কিনা। ধরুন আমি আগেও বলেছি যে আমার কাব্য যে কারণ হলো কোনো সংঘর্ষ তৈরি করা নয়। কাব্য হলো কাব্য আনন্দ এবং সর্বোচ্চ পর্যায়ে হলো এটাকে স্পর্শযোগ্য করা, অনুভূতিময় করা। যেমন যে শব্দগুলির কথা আপনি বলছেন সেই শব্দগুলির দ্বারা এটি বোঝায় না যে এবাদত এবাদত হলো, এমনকি ধরুন যদি আপনি ধর্ম অর্থও বলেন তাহলেও আমরা বলতে পারি, ধর্ম অর্থে যদি বলেন তাহলে তো আমাদের ধর্মেই আছে যে আপনি যদি আপনার মানে স্ত্রীর সঙ্গে সময় কাটানো একটি ইবাদত এবং সব চরম ইবাদত হতেই তো পারে, এটার সঙ্গে তো কোনো সাংঘর্ষিক কোনো ব্যাপার নয়। এবং অন্যরা কেন হয় বা হলো না, আমি যে 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 পাঠক বর্গ, যে মানে জনবর্গের জন্য লিখি, সেই জনবর্গ হয়তো সেটার মধ্যে পড়ে না। যারা বিরোধ উপস্থাপন করে তারা তো আলাদা লোক, তারা তো কবিতার লোক নয়, তারা তো সাহিত্যের লোক নয়, তারা তো রস এবং রসাস্বাদনের লোক নয়। প্রাচীন পণ্ডিতগণ গিয়েছেন কয়ে যে হোক সে হোক ভাষা কাব্য রস লয়ে, অতএব কই ভাষা জবানি মিশাল, এটা আমাদের মধ্যযুগের কবি আপনার রায়গণাকার, ভারতচন্দ্র রায়গণাকার বলেছেন। কেন? তিনি প্রচুর আরবি ফার্সি শব্দ ব্যবহার করতেন। অতএব কই ভাষা জবানি মিশাল, তো জবানি মানে হলো মুসলমানি ভাষা ব্যবহার করি। তো ভাষার তো কোনো মুসলমানি বা হিন্দু বা কবিতার জন্য আলাদা কোনো হয় না। প্রশ্ন হলো যে আমি তো এইটা নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করি না, আমি তো কাব্য রচনা করেছি। সম্প্রতি আমেরিকার একটা প্রকাশনা থেকে মেমোরিয়াল ক্লাব উপন্যাস আপনার ইংরেজি সংস্করণ বের হলো, এ নিয়ে আপনার অনুভূতি কি? না, এটি তো নিশ্চয় এটি আমার এই দীর্ঘ সাহিত্যিক জীবনে প্রায় 50 বছরের 40 বছরের সাহিত্য জীবনের এটি একটি বলা চলে যে প্রাপ্তি বা স্বীকৃতি। শুধু আমার নয়, একার এটা বাংলা ভাষাভাষী সকল সাহিত্যিকের জন্য এটি একটি অর্জন, ব্যাপক অর্জন বা বিশাল অর্জন। তার কারণ হলো যে আমাদের অনেক সমৃদ্ধ সাহিত্য আছে, আমাদের উপন্যাস সাহিত্য অনেক সমৃদ্ধ, কবিতাও সমৃদ্ধ, কিন্তু আমাদের এই সাহিত্যের তেমন কোনো অনুবাদ হয়ে বাইরে থেকে বা আমেরিকা বা ইংল্যান্ড কোনো ভালো প্রকাশনী থেকে
সেই সব বই প্রকাশিত হওয়ার সুযোগ পায় না, বা একটি বই প্রকাশের যে আহ, যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, তা প্রচন্ড মানে আপনার কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ। যেমন আমি যে বইটি মানে মেমোরিয়াল ক্লাব, একটা ছোট বই বলা চলে, এটা আমি 22 বছর ধরে তো বাংলা বইটি লিখেছিলাম, এত বই লিখেছি, কিন্তু এই বইটি আমি 22 বছর ধরে লিখেছি। এটা 2002 সালে, 2020 সালে প্রথম প্রকাশিত হলো। তারপরে অনেক মানে আপনার যেটা পাঠকরা বললেন যে এই বইটি অনুবাদ হওয়া খুব জরুরি, অনুবাদ হয়ে এই বইটা যদি বাইরে থেকে প্রকাশিত হয় তাহলে আমাদের সাহিত্য হয়তো অনেকেই এটিকে আলাদা একটা মর্যাদা দেবে। তো এখন অনুবাদ করা কঠিন, অনুবাদ হলেই কিন্তু বইটি অনুবাদ হলো না। অনেকেই অনুবাদ করেন, অনুবাদ করলে সেটি আপনার যেটা নেটিভ, মানে আপনার যারা ভাষাভাষী, ইংরেজি ভাষাভাষীদের মতো হতে হয়। তো সেটার এডিটিং আছে, এডিটিং এর জন্য আমি এটাকে লন্ডনে বড় হাউজে পাঠিয়েছি, তারা কিছু এডিটিং করেছে। তারপরে এই বইটির আমরা পাবলিশার খুঁজছিলাম, পাবলিশার খুঁজে 1 বছরের মধ্যে তো কোনো পাবলিশার ইয়েস বলেনি। আচ্ছা। একটা এই যে আমার যে পাবলিশার প্রথম যে আমরা চ্যাপ্টারটা পাঠিয়েছি তার 8 মাস পরে বললেন যে আমরা যদি কোনো কন্টাক্ট না করে থাকি এখনো, তো পুরো পাণ্ডুলিপি বা পুরো ম্যানুস্ক্রিপ্ট তারা চাইবে। তো তারপরে এটা আমরা পাঠানোরও 4 মাস পরে তারা বলল বইটি তাদের ভালো লেগেছে, তারা খুবই চমৎকৃত হয়েছে, এক্সাইটেড, তারা বইটি করতে চায়। যদি আমরা এখনো বইটি কোথাও যদি কন্টাক্ট না করে থাকি, তো তারা আমার বললো যে এই বইটি তারা গত বছরের বের করার কথা জুন মাসে, অর্থাৎ আমাদের সময় লাগবে তাদের জন্য 1.5 বছর একটা বইয়ের, কিন্তু আরো সময় নিয়ে তারা বইটি প্রকাশ করলো মূলত এই বছরের জানুয়ারি, অর্থাৎ প্রায় 2.5 বছর ধরে তারা এডিটিং করলো, তারা সময় নিল, তারা প্রকাশ করলো। এবং এই যে মাঝখানের সময়টা আমাদের সঙ্গেও তারা যুক্ত থাকলো, প্রায় আপনার 100 কমপক্ষে, আমি শতাধিক করসপন্ডিং বা যোগাযোগ হয়েছে, এডিটিং হয়েছে। তাদের উইমে বালাসিংহে নামে এডিটার, লেখক, সে এডিট করলো। এর আগে বইটি এডিট করেছে জোনাথন ম্যাকালুন, মানে দ্য গার্ডিয়ানের একজন, তিনি এডিট করেছেন। তারপরে তারা এই বইটি কন্ট্যাক্ট হওয়ার আগে সাইনিং মানি দিয়েছে, বেশ মানে তুলনামূলক বলা চলে যে আমরা এটা কল্পনা করতে পারিনি। তো ধরেন সেটাও বাংলাদেশের টাকায় শুধু সাইনিং মানি প্রায় 1,03,000 টাকার একটা সাইনিং মানি ছিল। আচ্ছা। এমনকি বইটা প্রকাশ হলো, আমি তো যেতে পারিনি। বইটির যে আপনার আমি ছিলাম তাদের সঙ্গে অনলাইনে, সন্ধ্যায় দেখি যে আমি আমার বইয়ের প্রকাশনা উৎসবে ছিলাম, তাতেও তারা $100 পাঠিয়েছে ওই দিনে। আচ্ছা। এবং এই বইটি আমি যেতে পারিনি বললে তারা সিঙ্গাপুর, কারণ এইটা আবার সিঙ্গাপুর বেসড, অনেকটা সিঙ্গাপুর থেকে আমেরিকা, তারা সিঙ্গাপুরও আছে। সিঙ্গাপুর আগামী 12ই জুলাই তারা একটি প্রোগ্রাম করবে আমাকে, আমার উপস্থিতিতে, বইটা নিয়ে। অর্থাৎ একটি বইয়ের ব্যাপারে যে তাদের যত্ন, সময়, এটি তো আমার বিগত জীবনেও একটি বইয়ের জন্য এতটা সময় পার করা হয়নি। একদম অনেকটা সুসম্পাদিত হয়ে গেল। সুসম্পাদিত হয়ে গেল। এমনকি আমরা যে বই করি অনেক আবেগ নিয়ে করি, অনেক লিখে, কিন্তু আমরা বই বের করার সময় এত তাড়াহুড়া করি। এমনকি ধরুন এই সামনে ফেব্রুয়ারি আর 5 দিনও নাই, কিন্তু এখনো পাণ্ডুলিপি তৈরি হয়নি অনেক লেখকের। অনেক লেখকের হয়তো ফেব্রুয়ারির 15 তারিখে প্রেসে দেবে, তারপরে তারা করে আজকে আমার বই আসলো না, কালকে বই আসলো না, পরশু 28 তারিখে কোনো রকম একটা ভিজা বই কোনো রকম বেঁধে এনে তারা ওই আপনার মানে নজরুল মঞ্চে বা অন্য একটা জায়গায় মোরকুন মোচন, কিছু কবি সাহিত্যিক দাঁড়িয়ে বললো মোরকুন মোচন হয়ে গেছে। পরের দিন দেখা গেল কবির উৎসাহ চলে গেছে, প্রকাশকের উৎসাহ চলে গেছে। তারপরে বইটা নানা ভুলভালে ভরা, কেউ সম্পাদনা করেনি। এমনকি এইটি আমার জন্য হয়েছে, কিন্তু একটু ব্যতিক্রম। ধরুন এই 60টা বই লিখেছি আমি ঢাকাতে, অনেকটা আমার শিক্ষা জীবন থেকে বেড়ে উঠেছে। কোনো একটি বইও কিন্তু আমার জীবনে কোনো
বাংলা একাডেমিতে মোড়ক উন্মোচন করি নাই, বা কোথাও মোড়ক উন্মোচন করতে যাইনি। অর্থাৎ বইয়ের জন্য যে একটি তারা লেখকের থাকা উচিত, কিন্তু অনেক তারা না দেখালেই হয়, সেটার কোনো অর্থ প্রায় হয় না। সেই অর্থটা যদি ধরুন অনেক লেখকের একটা, দুইটা, তিনটা মাত্র বই, সেই বই দিয়েই তারা সারা জগৎ বিখ্যাত হয়েছে, এবং এখনো সেই সব বই আমরা পাঠ করি। এখনো আমি যে এই 60টা বইয়ের গল্প করছি, এটা এত কোনো ভালো গল্প নয়। 60টা বই, 6টা বইও যদি ভালো হতো, এই যাবৎকালে যদি বিশ্বব্যাপী, যেমন হয়তো আমি নজরুল নিয়ে একটি বই লিখেছি, তুমি শুনিতে চেও না, এটি একটি গুরুত্বপূর্ণ, নজরুলকে নিয়ে আমার 30 বছরের যে নজরুল গবেষণার অংশ, নজরুল ইনস্টিটিউট আমার একটি গবেষণা ছিল। 1997 সালে আমার বই বেরোলো নজরুলের উপরে, নজরুল তৃতীয় বিশ্বের মুখপাত্র। তো এই 30 বছরের যে নজরুলকে নিয়ে দেশ বিদেশে যত রকম লেখা, বই, পুস্তক সবই হয়তো আমি দেখেছি, ভেবেছি, তারপর একটি হয়তো ফিকশন আমি লিখলাম। তো এইরকম এই যে অনেক বইয়ের চেয়ে অল্প বই থাকা ভালো, কিন্তু সুসম্পাদিত হওয়া, এবং সুসম্পাদিত শুধু নিজের দ্বারা না, একটি অপেক্ষাকৃত আমরা যত দাবি করি না কেন, দ্বিতীয় তৃতীয় হাত হয়ে বই প্রকাশিত হলে সে বইয়ের একটু গুরুত্ব বা অন্তত নির্ভুল ভাবে বের হতে পারে। আচ্ছা, একটু আগে বললেন নজরুলের জীবন ভিত্তিক উপন্যাস তুমি শুনিতে চেয়েও না লিখেছেন, আবার আমরা দেখেছি নজরুল নিয়ে অনেক প্রবন্ধও লিখেছেন, গবেষণাও করেছেন। তো আপনার লেখক জীবনে নজরুলের প্রভাব কেমন? আমার লেখক জীবনে নজরুলের একটা প্রভাব আছে, কিন্তু সেটা সাহিত্যের ক্ষেত্রে নয় বলা চলে। আচ্ছা, সেটা হলো কবিতার ক্ষেত্রে নয়, সেটা হয়তো তার উপন্যাস মানে প্রবন্ধের ক্ষেত্রে নয়, হয়তো গানের ক্ষেত্রেও নয়, যেটা প্রভাব বলতে বোঝায়। কিন্তু একটা ব্যাপক প্রভাব রয়েছে নজরুলের জীবন কেন্দ্রিক এবং দর্শন কেন্দ্রিক। নজরুল যা বিশ্বাস করতেন, যা নিয়ে লিখতেন, সেই সব বিষয় আমার মধ্যে একটা প্রতীত হয়েছে নজরুলের কারণে। আচ্ছা, একটি ধরেন একটি বন্টন, সাম্য, ও নারীর অধিকার, আহ মানে অসাম্প্রদায়িক চেতনা, তারপরে মানে এই যে একটি জীবন, এই জীবন আমাকে খুবই তার দর্শন এবং জীবন যাপন এবং তার কর্ম আমাকে সব সময় জাগিয়ে রাখে। এমনকি আমি বলি যে নজরুল আমার কাছে কবি তো বটেই, দার্শনিক বেশি। নজরুলের তো যোগে, নজরুল যে ধারায় কবিতা লিখতেন, আমরা তো এই ধারার কবিতা লিখি না, এমনকি এই ধরনের শব্দও হয়তো ব্যবহার করি না। কিন্তু নজরুল খুব চমৎকার উপন্যাস লিখেছেন, মৃত্যু ক্ষুধার মতো, বাঁধনহারার মতো এই উপন্যাস, কোহেলিকার মতো উপন্যাস লিখেছেন। 3টে উপন্যাস লিখেছেন, খুবই চমৎকার। এটা খুব কম আলোচিত হয়। তার তো সঙ্গীতের কোনো আসলে জুড়ি নাই সব ব্যাপারে। এই অল্প মাত্র 22 বছর একটা সাহিত্যিক জীবনে তার কর্মকাণ্ড ব্যাপক, এবং এই ব্যাপকতা এত অল্প দিনে কোনো সাহিত্যিকের হয়তো থাকা সম্ভব নয়। কেন, আমি শুধু সাহিত্যের কথা বলছি না, 22 বছরে হয়তো এতটা সাহিত্য করা যায়, সেটা হয়তো আমরাও জানি। কিন্তু তার যোগাযোগ এবং মানে সম্পৃক্ততা সর্বস্তরে, রাজনীতি, সমাজ, ব্যক্তি, মানে আপনার অনুভূতি, কর্ম, উন্মাদনা, সাধনা, এবং কষ্টটি তার জীবন ভর হলো একটি, মানে তার কোনো ধরুন 8-9 বছর বয়স থেকে তিনি গৃহ ছাড়া, গৃহে তার কোনো নিজস্ব কোনো গৃহ ছিল না। নানা জায়গায় তিনি থেকেছেন, পড়েছেন। তারপরে যখন আবার পল্টনে, যখন প্রথম বিশ্বযুদ্ধে চলে গেলেন, ফিরে আসলেন, খুব অল্প দিনের মধ্যেই দেখা গেল যে তার স্ত্রী 30 বছরের মধ্যে পঙ্গু হয়ে গেলেন। তার নিজে মাত্র 42-43 বছর বয়সে মানে ডিসমেন্টাল হয়ে গেলেন, নির্বাক হয়ে গেলেন। তারপরও 34 বছর বেঁচে ছিলেন। এইরকম একটা জীবন, সে যে জীবনকে আসলে আমরা কোনোভাবেই ধারণ করতে পারিনি। এমনকি এখনো কোনো বাংলাদেশে কোনো একজনও প্রায় ধারণ করতে পারেনি। বাংলাদেশে কোনো ভারতের কোনো অংশে কেউ ধারণ করতে পারেনি। নজরুলকে সবাই খণ্ডিতভাবে প্রকাশ করে,
নজরুলকে নিয়ে যারা কথা বলে তারা নজরুলের প্রতি, নজরুলের সাহিত্য বা দর্শনের প্রতি তাদের আগ্রহ নাই, তাদের আগ্রহ রাজনীতির প্রতি। তারা মনে করে যে নজরুল আমাদের হবে, আমাদের আওয়ামী লীগের হবে, আমাদের বিএনপির হবে, আমাদের জামাতের হবে, আমাদের মুসলমানের হবে, আমাদের কমিউনিস্টদের হবে, এই ভাগ করে করে নজরুলকে। কিন্তু নজরুল ছিল একটি পূর্ণাঙ্গ এই সকল কিছুর ভিত্তি, এবং নজরুলের একটি বিদ্রোহী সত্তা আছে। এই সত্তাটি প্রধান সত্তা। যতক্ষণ এই বিদ্রোহী সত্তা আমরা ধারণ করব, ততক্ষণই নজরুল চর্চার গুরুত্ব থাকবে। নজরুলের কোনো প্রাতিষ্ঠানিক চর্চার চেয়ে সামগ্রিক জনগণের নজরুল করে তোলা হলো জরুরি, এবং জনগণের নজরুল কখনোই খণ্ডিত নয়। যারা নজরুল চর্চা করে বলে তারা সবাই প্রায় খণ্ডিত। ভারতের পশ্চিমবঙ্গেও আপনার জনপ্রিয়তা তুঙ্গস্পর্শী। তো এই যে দুই বাংলার সৌহার্দ্য সম্প্রীতিকে কিভাবে আরো এগিয়ে নেওয়া যায়? নজরুল একটা ধরেন জলজান্ত উদাহরণ, আমি আমার বইতে লিখেছি। ধরুন নজরুলের স্ত্রীর কবর কোথায়? চুরুলিয়ায়। তিনি জন্মগ্রহণ করেছেন কোথায়? চুরুলিয়ে। না, তিনি জন্মগ্রহণ করেছেন এই যে আমাদের তেওতা মানে মানিকগঞ্জে, এবং তিনি বেড়ে উঠেছেন কুমিল্লা। আচ্ছা। আর নজরুল জন্মগ্রহণ করেছেন সেই পশ্চিমবঙ্গে। তো নজরুলের কবর বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে। আর এখানে যে জন্মগ্রহণ করলো তার জন্ম হলো তার কবর হলো পশ্চিমবঙ্গে। তার মানে নজরুল যদি আমাদের জাতীয় কবি হয় ধরুন, তাহলে সে নজরুল একাই তো দুই দেশ ধরে রেখেছে। তাহলে আমাদের দেখতে হবে এই সহনশীলতার মধ্যে দিয়ে, নজরুল চেতনার মধ্যে দিয়ে, যে আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ভাষাকে কেন্দ্র করে আমাদের একটি বড় লড়াই দীর্ঘ সময়। নজরুল ভারত বিভাগ দেখেননি, এমনকি রবীন্দ্রনাথ ভারত বিভাগ দেখেননি। আমাদের কাজ হবে আপনার মানবিক ভাষা, মানবিক জীবন, ভাষা, সাহিত্য, চিন্তা, উদারতা। কিন্তু আমরা যারা সাহিত্য করি, দুই দেশ যেহেতু আলাদা, সে দেশের রাজনীতি তাদের আলাদা একটা বিষয়। সেটি দিল্লি কখনো কখনো ভারতের প্রতি তার দৃষ্টিভঙ্গি কেমন, বাংলাদেশের দৃষ্টিভঙ্গি কেমন, সেটিকে যৌক্তিক আমরা যেমন দাবি করব, তেমনি আবার আমাদের কাজ হবে এই দূরত্বগুলি ব্যক্তি পর্যায়ে আপনার কমিয়ে আনা। কেন? লক্ষ্য করুন, যেমন যদি আমরা সরকার যখন প্রতিষ্ঠিত থাকে, তখন সরকারের একটা উদ্দেশ্য থাকে বা ওই রাজনীতির একটা উদ্দেশ্য থাকে, সে কিভাবে তার পররাষ্ট্র নীতিকে ব্যবহার করবে, কিভাবে তার জনগণকে কোনো দিকে বিরুদ্ধাচরণ বা কিংবা পক্ষে নেওয়ার চেষ্টা করবে। এটি কিন্তু তাদের লক্ষ্যের অংশ। কিন্তু জনগণকে বুঝতে হবে তাদের নিজেদের ভাষাতে, নিজেদের জায়গাগুলির মধ্যে। ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের সাহিত্যের একটা বড়, ভাষার একটি বড় ইতিহাসের সঙ্গে আমরা যুক্ত আছি। আমাদের অনেক হয়তো বঞ্চনার ইতিহাস আছে, তাদের হয়তো অনেক আমরা যেটাকে বলি যে মিথস্ক্রিয়া করা, বিনিময় করা, সেটি হলে আমরা তো সেটা পছন্দ। কারণ রবীন্দ্রনাথও আমাদের, মাইকেলও আমাদের, নজরুলও আমাদের, তারা তো সবই হলো পশ্চিম, মানে ওখানেই বলা চলে। যদিও মাইকেলের জন্ম যশোরে, জীবনানন্দ দাশের জন্ম এখানে, জীবনানন্দ দাশ আছে ওখানে, এবং বুদ্ধদেব বসুর জন্ম এখানে, তারা এখানে, সুনীল গঙ্গোপাধ্যায়, অনেক কবি সাহিত্যিকের জন্ম এখানে, তারা পশ্চিমবঙ্গে। আবার ওখানে আমাদের আনিসুজ্জামান থেকে শুরু করে সৈয়দ মানে আব্দুল মান্নান সৈয়দ থেকে শুরু করে আমাদের যে যারা হাসান আজিজুল হক বা আখতারুজ্জামান, ইলিয়াস, যাদের কথাই বলে সব ওপারে। তার মানে হলো যে আমরা তো বিচ্ছিন্ন রাজনৈতিক ভাবে হলেও আমাদের ভাষা, চেতনা, রাজনীতি কোনো না কোনো ভাবে তো পরস্পর সম্পর্কিত, এবং এই সম্পর্কের বিচ্ছেদ ঘটানো কোনো শক্তির পরিচায়ক না, বরং নানা মাত্রায় আমাদের দূরত্ব কমিয়ে আনাটাই হলো শক্তির পরিচায়ক। আজকে পৃথিবী দেখেন, আজকে আপনি ইউরোপে যাবেন, ইউরোপের দেশগুলি সব, আপনি কোথাও একটা ভিসা হলেই আপনি প্রায় সব দেশে চলছেন, কেউ আপনাকে রাস্তা আটকাচ্ছে না। আমরা একটা ছোট দেশ, ভারত একটা বড় দেশ, ওখানে পাকিস্তান আছে, ওখানে নেপাল আছে, কিংবা পাশে যারা ছোট আছে, তারা তো একটা ফেডারেশনের মাধ্যমে
তারা চলতে পারে এক দেশের মধ্যে দিয়ে। তো তো যদি অন্যরা হয়, হচ্ছে না, হয়তো বলবে অনেকেই যে এটা ভারতের জন্য হচ্ছে না, অনেকেই বলবে, কারণ ভারত বৃহত্তর দেশ, তার একটা দায় থাকে, তাদের উদ্যোগ নিতে হবে। এবং নিলে কি হবে, তাদের কিন্তু অনেক এই যে যদি যদি এই যোগাযোগ হয়, তাহলে সীমান্তে আপনার সেনাবাহিনী রাখা লাগবে না, কম রাখা লাগবে, খরচ কমে যাবে, তাহলে লাভবান হবে কি? দেশের জনগণ, গরিব মানুষ, অনেক দেশের ধরেন, অনেক দেশে এখনো পায়খানা নেই ঠিক মতো, ল্যাট্রিন নাই, সুস্বাস্থ্য নাই, খাদ্য প্রতি মানে ধরেন আমাদের এই পুরো অঞ্চলে যত না খাওয়া মানুষ আছে, ইউরোপে হয়তো পুরো মানুষও তা নাই, মানে না খেয়ে রাত্রে ঘুমায়। তাহলে এই সব জায়গা থেকে তো আপনার ক্ষমতা, অর্থ প্রত্যাহার করে যদি তারা উন্নয়নে এবং সুসম্পর্কে যায়, তাহলে তো মানুষের কোনো ক্ষতি হয় না। এইসব বিষয় নিয়ে ভাবা দরকার। আপনি অধ্যাপনাও করেছেন, আবার সাংবাদিকতাও করেছেন। লেখালেখির ক্ষেত্রে এসব পেশা কতটুকু ভূমিকা রেখেছে আপনার জীবনে? লেখালেখির ক্ষেত্রে তো সর্বদাই বলতে হবে যে জীবনের ধন কিছুই যাবে না ফেলা। আপনি যেখানে যে ফুটপ্রিন্ট ধরেই হাঁটেন না কেন, সবই আপনার লেখালেখির প্রয়োজনে। ধরুন আমি অধ্যাপনা করেছি, সাংবাদিকতা করেছি, সমাজ সেবামূলক কর্মকাণ্ড, স্কুল কলেজ করা, এগুলিও যখন আমি করি, এর চেয়ে যদি আমি বলি যে আমি যেখানে বেড়ে উঠেছি, যে গ্রামে, ধরেন আপনার যেটাকে বলে যে গ্রামের প্রতিটি মানুষকে আমি দেখেছি, সেখান থেকে যে আমার চেতনা এবং মানে মানুষ সম্বন্ধে ধারণা তৈরি হয়েছে, তা তো আমাকে কোনো বিশ্ববিদ্যালয় দিতে পারেনি, তা আমাকে কোনো প্রতিষ্ঠান দিতে পারেনি। অর্থাৎ আপনার দৃষ্টিভঙ্গি দেখার কি হবে, তা তো আপনার মানুষে। দুই হলো যে এই দুটি পেশাই লেখালেখির জন্য খুব সুবিধাজনক। তার কারণ হলো যে অধ্যাপনার জন্য আপনি যথেষ্ট পড়ার সুযোগ পাচ্ছেন এবং আপনি সেখানে আপনার সময় পাচ্ছেন, এটা একটি আপনার জন্য সুবিধাজনক। দ্বিতীয়ত হলো সংবাদপত্রের জন্য লেখালেখির জন্য সুবিধাজনক। তার কারণ হলো সংবাদপত্রের পরিধিটা অনেক বড়, আপনি প্রতিদিনই আপডেট থাকছেন এবং প্রতিদিনই আপনি অনেক, যেমন আমি যখন দৈনিক বাংলায় ছিলাম, আমি মফস্বল ডেস্কে ছিলাম কিছুদিন, পরে ছিলাম হলো আপনার সেন্ট্রাল ডেস্কে, বিশ্বের নিউজ, বিভিন্ন প্রান্তের নিউজ প্রতিদিন। এখনকার মতো ছিল না, তখন তো ছিল টেলেক্সে আসতো, আমরা সেটা অনুবাদ করতাম, জানতাম। তারপরে আমি দৈনিক বাংলায় হলাম অ্যাসিস্ট্যান্ট এডিটর, মানে এই যে কমেন্টারি বা লিখতাম, ধরেন এই দৈনিক বাংলা বন্ধ হয়ে গেল 97 সালে, পরে আমি বিএসএস এ ছিলাম, বিএসএস ও এই ধরনের সুযোগগুলি পেয়েছি। পরেও একটি কাগজে ছিলাম, অর্থনীতি প্রতিদিনের ফিচার বিভাগ, বা আমি অনেক কবি সাহিত্যিককে নিয়ে জড়ো করেছিলাম সেই পত্রিকায়। তো আমি বলছি যে এই সকল কিছু আমার জন্য একটি লেখালেখির ক্ষেত্রে সুবিধা বয়ে নিয়ে এসেছে। লেখালেখি এবং যা মানে এমনকি আপনি যদি বেকারও থাকেন, তাও আপনার লেখালেখির জন্য সুবিধা আছে। এক সময় আপনি পর্ব নামে একটি লিটল ম্যাগ সম্পাদনা করতেন, এখন আর সেটা হচ্ছে না, কেন হচ্ছে না যদি? আসলে মানে বলা চলে যে আমি আসলে সেই অর্থে লিটল ম্যাগের লোক না। আমি হয়তো কখনো কখনো পত্রিকা করেছি। আমি বেড়ে উঠেছি আসলে ধরনটা হলো মফস্বল থেকেই লেখক, পাবনা শহর থেকেই লেখক। আমি যখন গ্রামে ছিলাম, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছি, তখন আমার 3-4টা বই বেরিয়ে গেছে। তো বই বেরিয়ে যাওয়ার পরে আমি ঢাকায় এসে যখন এই লিটল ম্যাগ বলতে যা বোঝায় সেই সব জিনিস, তখন আমার এই আগ্রহ, আমার লেখার লোকজন চাইলে আমি দিয়েছি, আমার কাছে কোনো বাধা ছিল না। লিটল ম্যাগ বা ডেলি পত্রিকা, এগুলি আমি কখনোই বিভাজন করে দেখিনি। তারপরে যখন এটি অনেক পরের ঘটনা, যখন 2005 সালের দিকে কিছু তরুণ বুদ্ধিজীবী লেখক, মানে যারা চিন্তা করেন, তারা আমাকে উৎসাহিত করলেন যে তাদের জন্য বা তাদের আমার নেতৃত্বে একটি তারা কাগজ চাই, প্ল্যাটফর্ম। আমি তখন বিএসএস, তখন এই পর্বের আবির্ভাব হলো এবং এই পর্ব নিয়ে আমি নিজে কখনো কোনো লেখকের কাছে লেখাও চাইনি, তারা বের করতো। যেমন ফখরুল চৌধুরী, মুস্তফা হামিদি, তারপরে আজিজুল রাসেল, তারা এখন অনেকেই অধ্যাপক, অনেকেই বিদেশে পিএইচডি করেছে, তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই বিচ্ছিন্ন হওয়ার পরে দেখা গেল যে এই পত্রিকা আমাকে দিয়ে আর কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। আর তাদের মধ্যে যে পত্রিকার ব্যাপারে যে একটা মিশনারি ব্যাপার ছিল,
সেটি আর নতুন কেউ এসে এটার সঙ্গে যুক্ত করেনি। আমার জন্য এটা কোনো বাধা ছিল না। আমি যে ধরনের মানে পত্রিকাটাতে এক ধরনের পৌরোহিত্য করতাম বা দিতাম, সেটা আমি এখনো পারি, কিন্তু যোগ্য কোনো মানে আমার উত্তরাধিকার গড়ে ওঠেনি, যার ফলে হয়তো পত্রিকা বেরোচ্ছে না। কিন্তু পত্রিকা বেরোনো উচিত বলেই আমি মনে করি। লেখক শিল্পীর রাজনীতির সচেতনতা কতটুকু জরুরি? রাজনৈতিক সচেতনতা তো হলো আমাদের জন্ম থেকেই জরুরি, সেটা তো খুবই আলাদা। কারণ আমরা একটি মুহূর্ত রাজনীতির বাইরে বসবাস করতে পারি না। মানুষ রাজনৈতিক জীব, এবং মানুষ হলো গল্প বলা জীব, গল্প শোনা জীব। আমরা একটা গল্পের জগতে বাস করি, একটা স্বপ্নের জগতে বাস করি, সবসময় গল্প শুনতে থাকি, অতীতে কি হয়েছিল বই পড়ে লিখে এই করে। আবার রাজনীতি মানে আমরা সবকিছুর দ্বারাই রাজনীতির শিকার। এই ধরুন আমার এই প্রায় 60 বছরের কাছাকাছি বয়স, পুরো এমন কোন সময় আমরা পার করি নেই যেটা অস্থিরতার মধ্যে ছিল না। আমাদের বাড়িঘর পুড়ায় দিয়েছিল সেনারা ধরুন। আমরা তারপরে দুর্ভিক্ষ পার করলাম 74 সালে। 75 সালে চরম ধরেন একটি মানে আমাদের মানে যে বিপর্যয়ের মধ্যে দিয়ে নতুন করে যে শুরু হলো, আবার হলো আমাদের সামরিক সরকার আসলো। সেই সামরিক সরকারকে আমরা হটানোর জন্য 90 সালে যখন ছাত্র মাঠে ঘাটে রাস্তায় নেমে কারফিউর মধ্যে সেই পতন ঘটেছে, একটা আসলো একটি সরকার, তত্ত্বাবধায়ক সরকার, একটা ভালো, আমরা ভেবেছিলাম যে একটা ভালো সময় কাটবে। এই মাত্র 2 দশক না যেতে আবার অস্থিরতা, সবাই খালি ক্ষমতা দখল করে রাখতে চায়, কেউ কাউকে স্পেস দিতে চায় না, কথা বলতে দিতে চায় না, এবং কেউ কোনো যৌক্তিক জায়গায় ভাবে না যে ঠিক আছে আমি তো এই নির্বাচন হবে মানুষের জন্য, আমি করব, অন্যরা করবে, অন্যদের রায় দেবে জনগণ, এই জনগণের প্রতি কারোর আস্থা নাই, আমি ভালো করব সব, আমি জনগণকে করব। এই করার মধ্যে আমরা দেখলাম যে বিগত সরকার প্রায় 3 বার পর কোনো নির্বাচন করেনি, জনগণকে নির্বাচন করলো, জনগণকে সেখানে অংশগ্রহণ করতে দেয়নি, কিংবা ধরেন বিদেশি বা মানে বিরোধী দল সেখানে অংশ নিতে পারেনি সেটার মধ্যে। এবং দেখুন এর যে পরিণতি তৈরি হয়, সে পরিণতি তো আমরা জুলাই আগস্টে দেখলাম। যদি এমনকি সর্বশেষ 2024 সালের নির্বাচনটি যদি ধরেন আওয়ামী লীগ সরকার বা হাসিনা সরকার করে নিজের মানে প্রস্থানের রাস্তা রাখতো, তবু তো তাদের এই দশা তৈরি হয় না। তাদের এই দশা তো তাদের না, একটা জাতির তো বিপর্যয়, হতাশা এবং রক্তক্ষয়। শত শত লোকের ধরেন আমরা আবার রক্তক্ষয় দেখলাম, এবং এই এখনো যাচ্ছে। তার মানে হলো যে আমাদের রাজনীতি যতটা ভীত সন্ত্রস্ত করে, আমাদের আক্রান্ত করে, আমাদের আর কিছুই ততটা করে না। রাজনীতির কারণে আমরা ভয়ে সিঁদিয়ে যাই, আবার আনন্দে উদ্বেলিত হই। তাহলে দেখা যাচ্ছে যে রাজনীতি আমাদের কোনো না কোনো ভাবে আছে। কিন্তু লেখকের যেটা কাজ, আপনি যদি প্রকৃত লেখক হন, প্রকৃত লেখক বলতে হলে লেখা একটা আলাদা আর একটা কাজ। আচ্ছা, সেই কাজের মধ্যে আপনার কাজ হবে হলো আপনি কি করতে চান। আপনি গল্প লিখতে চাইলে কোনো গল্প রাজনীতির বাইরে না, কোনো উপন্যাস লিখতে চাইলে সেটা বাইরে না, কোনো কিছু লিখতে চাইলে সেটা বাইরে না, সেটি লিখবেন। কিন্তু এইটি মনে রাখতে হবে, লেখাটা কিন্তু সম্পূর্ণ একক প্রক্রিয়া। আপনি একাই লেখেন, কেউ আপনার সঙ্গে থাকে না, আপনার প্রেমিকাও থাকে না, স্ত্রীও থাকে না, বাবা মাও থাকে না, আপনার ছেলে মেয়েও থাকে না, বন্ধু বান্ধবও থাকে না, আপনি একাই সম্পাদন করেন। অতএব লেখক সবসময় একা, কখনো সংঘবদ্ধ ভাবে সে সংঘবদ্ধের নির্যাতন, অন্যায় বা এগুলির সঙ্গে সে অংশ নেবে তখনই, শুধু যখন চূড়ান্ত প্রয়োজন হবে ব্যক্তিগতভাবে। তাছাড়া সে একাই এই কাজগুলি করবে। সে কিছু পাওয়ার জন্য, কিছু করার জন্য সবসময় সে রাস্তায়, এই আপনাকে সবাই রাস্তায় টেনে আনতে চাইবে, বলবে যে এই আপনি অমুকের বিরুদ্ধে লিখছেন না কেন, অমুকের অমুক, এটি আপনার কাজ হওয়ার কথা না। তার কারণ এই কাজ হলো শুধু ওই সব লেখকদের যাদের লেখার শক্তি নাই, লেখার কোনো চিন্তাশীলতা নাই, তারা বিশ্ব লেখার কথা জানছে না, সে লেখক হতে চায় না। বিশ্বের লেখক হতে গেলে তো আপনাকে ভাবতে হবে তলস্তয়ের কথা, রবীন্দ্রনাথের কথা, নজরুলের কথা, কিংবা ধরেন না আপনার XYZ যারা ধরেন লিখছে আজকে জগতে, তাদের মতো করে ভাবতে হবে যে আপনি একজন লেখক।
কারণ অনেক সত্তা আছে, আপনি তো সবকিছু করতে পারবেন না, আপনি তো ক্ষমতায় নিজে যেতে চান না, আপনি সবাইকে পরিবর্তন করা, আপনাকে সবাই বলবে আপনি করেন, আপনি বিরোধিতা করেন, আপনি পক্ষে, সে কিন্তু করছে না। তো আপনি রাজনীতি ধরেন এই ব্যাপক বিরোধী দলীয় রাজনীতি পারছে না, আপনার কেন? আপনার দায়িত্ব শুধু লিখেই পর্যন্ত যাওয়া। এই কাজটা মাথায় রাখতে হবে যে আমরা লেখকরা যদি নিজেদেরকে সেভাবে না দেখতে পারি, নিজের লেখার টেবিলে যদি না বসতে পারি, এবং আমার যদি আকাঙ্ক্ষা যদি আরো 5 জন লেখকের মতো হয়, তখন তো আপনার লেখক থাকলেন না, তখন আপনার সৃষ্টিশীলতা থাকলো না। আপনার লেখক যে আমরা এইটার জন্য এইটা আপনার রাজনীতি পরিবর্তনের জন্য কখনো রাস্তায় নামার দরকার হলে আপনি নামবেন, এটা আপনাকে বাধ্য করবে। আমরা আমাদের সময়গুলিতে করেছি, এমনকি এখনো এই সময় যে পরিবর্তন তখনও করেছি। এমনকি যখন যে সময় ছিল আমি কাটা পড়া মানুষের মতো কবিতা বই লিখেছি, কিন্তু তার মানে এই নয় যে আমার কোনো রাজনৈতিক ডিজায়ার বা এক্সপেকটেশন ছিল। এক্সপেকটেশন ছিল, আপনি জানেন যে 2019 সালে আমাকে বাংলা একাডেমি আমন্ত্রণ জানিয়ে মানে আমন্ত্রিত অতিথি হিসাবে আমাকে ঢুকতে দেয়নি, আমার নাম প্রত্যাহার করা হয়েছে। তো তাহলে কিন্তু আবার আপনাকে এখন যে সময়, সে সময় হয়তো আমাকে বলতে পারো যে আমি তো একটা পার্মানেন্ট হলো একজন লেখক বিরোধী পক্ষ, পার্মানেন্টলি বিরোধী পক্ষ। সব জগতে যদি তাই হয় লেখকরা, তাহলে আপনি এই সরকারের পক্ষে থাকবেন, ওই সরকারের বিরুদ্ধে থাকবেন, আর আপনি সব সময় আপনি দাবি করবেন যে আমি বিদ্রোহী, তা হবে না। আপনাকে বিদ্রোহী হতে হলে সব সরকারের বিদ্রোহী হতে হবে। সরকার ভালো করবে এটাই তো প্রত্যাশা। ভালো করলে আপনার লেখার দরকার নাই, আপনি লিখবেন হলো সব সময় যেটা খারাপ করে যে সেটা নিয়ে লিখবেন, লিখতে পারেন অন্যায়ের বিরুদ্ধে আর কি। অন্যায়ের বিরুদ্ধে। আবার ততটুকু একজন লেখক কতটা করতে পারে, লেখকের তো সব, তাহলে তো ধরেন রবীন্দ্রনাথ মানে লেখক হতেন না। ধরেন শরৎচন্দ্রের বই বাতিল হয়ে মানে বাজেয়াপ্ত হয়েছিল, পথের দাবি, নজরুলের 5-7টা বই এরকম বাজেয়াপ্ত হয়েছিল, কিন্তু তারা লিখেছেন। আবার রবীন্দ্রনাথও অনেক সন্দেহে ছিলেন। লেখক সন্দেহ থাকবেন, কিন্তু নিজের কাজটা নিজের মতো করে করবেন। গান্ধীর সঙ্গে তো রবীন্দ্রনাথ চলে যাচ্ছেন না সব সময়। আবার নজরুলের মত তো, নজরুল তো গান্ধী চরকা সবার বিরুদ্ধেও বলেছে, পক্ষেও বলেছে। যখন যেটি আপনার প্রয়োজনের সঙ্গে মানে আপনার কালের কারণে বলতে হয়, আপনি সেটা বলবেন। সম্প্রতি বাংলা একাডেমি পুরস্কার ঘোষণা করলো, অনেকের দাবির মুখে তা আবার স্থগিত করলো। তো আমার প্রশ্ন হচ্ছে, পুরস্কার কি সবসময় নিরপেক্ষ থাকে? না, পুরস্কার কখনোই নিরপেক্ষ নয়। পুরস্কার কোনো কালেই নয়। পুরস্কার হলো দাতা এবং গ্রহীতার সম্পর্ক। পুরস্কার হলো আপনি সন্তুষ্ট হয়ে, রাজা সন্তুষ্ট হয়ে প্রজাকে দেয়, মানে জমিদার সন্তুষ্ট হয়ে তার সভাকবিকে দেয়, এবং মানে বিদেশ উপনিবেশ তার হলো কোলেবরেটর তৈরির জন্য, সহকারী তৈরির জন্য তাদেরকে সন্তুষ্ট করে, এবং তাদের একটা সামাজিক শ্রেণী তৈরি হয়। এই সামাজিক শ্রেণীতে লোকজন উত্তীর্ণ হতে চায় নিজের বাড়ানোর জন্য, যে আমি এই শ্রেণীতে উত্তীর্ণ হলাম। এই কারণে মানুষ পুরস্কারের একটি আকাঙ্ক্ষা করে। এটা খুবই বাজে এবং খারাপ আকাঙ্ক্ষা, যেটি ধরেন আমাদের স্বাধীন রাষ্ট্র তৈরি করে রেখেছে। বাংলা একাডেমির পুরস্কার দেওয়ার রাইট থাকা উচিত না, এবং সবারই প্রতিবাদ করা উচিত যে এই পুরস্কারই তুলে দেওয়ার। কাকে পুরস্কার দেবে, কেন দেবে? পুরস্কার কিসের পুরস্কার? কোনো পুরস্কারই দেওয়া হয় না। শুধু ওই পুরস্কার লেখার জন্য কোনো পুরস্কার পাওয়া হয় না। এটা নিয়ে আমি অনেক লেখা লিখেছি। গতদিনও আমি এমনকি মারা গেল আমাদের হেলাল হাফেজ, তখনও লিখলাম যে লেখার জন্য কাউকে পুরস্কার দেওয়া হয় না। হেলাল হাফেজকেও দেওয়া হয়নি। হেলাল হাফেজ একটু বিএনপি পন্থী ছিলেন, কিন্তু পুরস্কার দিলেন শেখ হাসিনার বেবি মওদুদ। কেন? তাদের ক্লাসমেট ছিল, ভাবলো যে এরকম একজন জনপ্রিয় কবি আমাদের বন্ধু ছিল, যত যাই হোক পুরস্কার দিলেন। তো পুরস্কার কখন কে পাচ্ছে? কেউ ধরে না, আবিদ আজাদ মরে যাচ্ছে, পুরস্কার পাচ্ছে অন্য লোক, এখনো কেউ পাচ্ছেন। এইবার যে পুরস্কার দেওয়া হলো, অনেকেই বলছে যে এবার যোগ্য লোক পেয়েছে। কেন যোগ্য লোক পেয়েছে? পুরস্কার প্রক্রিয়া তো একই, যোগ্যতা আর অযোগ্যতা তো আলাদা প্রসঙ্গ। ধরুন আপনাদের কাগজ আজ প্রায় 5-7 বছর ধরে মজিদ মাহমুদ পুরস্কার পাচ্ছে, বা অনেক কাগজ লেখে, কিন্তু মজিদ মাহমুদ তো, এমনকি তারা এত সবাই হতাশ হয়ে আর লেখে না, কেউ ভাবে যে মজিদ মাহমুদের কোনো ক্ষমতাই নাই। পুরস্কার পাওয়ার জন্য যে ক্ষমতা লাগে সেই ক্ষমতা তো তার নাই, এবং সেই ক্ষমতার জন্য সে হয়তো লালায়িতও নয়, সে হয়তো সে চায়ও হয়তো সেইভাবে। কারণ পুরস্কার দেয় একটা, যেমন এবার পুরস্কার দিলে একটা গোষ্ঠী, আগে পুরস্কার দিয়েছে রাজনীতি,
কিন্তু একটা পরিবর্তন হলো, তাদের এক্সপেকটেশন আছে, কেন বাতিল হলো, কেন হবে না। ধরেন তাদের দাবি যে এই যে মহাপরিচালক আসলেন, কি জন্য আসলেন, আমাদের আন্দোলনের ফলে এসেছেন, অথবা আমাদের একটা এক্সপেকটেশন আছে। তাহলে তো একই জিনিস হলো, সেটা বিএনপির মতো হলো, আওয়ামী লীগের মতো। আবার যাদেরকে নিরপেক্ষ নামে দেওয়া হলো, তারা তাদের বন্ধু বান্ধব, এটা ওটা, তারা ভালো লেখক, নিঃসন্দেহে আগেও যারা পেয়েছে তারা খারাপ না, কিন্তু পুরস্কার পাওয়াটা হচ্ছে কোনো কারণে, লেখার জন্য নয়। অর্থাৎ লিখছে বটে, ভালো বা মন্দ এটা হলো একটা এস্থেটিক্যাল ব্যাপার। সেটা আমরা কারোর কাছে কেউ ভালো, এখন ধরেন যে কবি এখন রাস্তায় আছে পুরস্কার চায়, তার কাছে নিশ্চয়ই যে কবি অনেক বড় বলে বিবেচিত, সেও তার কাছে বড় না, সে পেতে চায়। অথবা এগুলি একটি আলাদা আর একটা পর্যায়। যদি এমন হতো যে হ্যাঁ এটা প্রকাশ্যে কোনো মানে আপনার প্রতিযোগিতার মধ্যে, যে হ্যাঁ আমার এই যে বাংলা একাডেমিতে এরা পুরস্কার পাবে, এতগুলি বই, এত অমুক অমুককে পুরস্কার দেওয়া হবে, এই আসছে, তাদের 3টা বই দেখে, 2টা বই দেখে এই পুরস্কার দেওয়া হবে, তা তো হয় না। কিছু যে প্রক্রিয়া, একটা ফল্টি একটা প্রক্রিয়া, দেওয়াও হচ্ছে একটি ফল্টি ভাবে, কাকে কখন দেওয়া হবে না হবে, কেন দেওয়া হবে। যদি ধরেন আপনি একটি পুরস্কারের জন্য 10 বছর ধরে আপনার নাম এবং সবাই জানে আপনার পাওয়া উচিত, কিন্তু আপনি পাচ্ছেন না, তাহলে আপনার মধ্যে তো একটা হতাশা তৈরি হবে এবং আপনার সৃষ্টিশীলতা এটা ধ্বংস করে দেবে। হ্যাঁ, এটাও তো সত্য যে ফরদ মাজারের মতো একজন বয়স্ক কবি পুরস্কার পায় নাই, বাংলা একাডেমি পায় নাই, অনেকে এরকম ধরেন হয়তো আছে। সেগুলি সবটাই একটা ইনজাস্টিসের শিকার সবসময় এই পুরস্কারের দ্বারা হয়েছে। তাহলে এই ইনজাস্টিস কে করতেছে? রাষ্ট্রীয় প্রতিষ্ঠান করতেছে। কার সঙ্গে করতেছে? সেই রাষ্ট্রের জনগণের সঙ্গে বা সৃষ্টিশীল অংশের সঙ্গে। যদি এটা না থাকতো তাহলে তো আর এই সংকট থাকতো না। সবাই লেখার প্রতিযোগিতার মধ্যে দিয়ে চলতে হতো, তার ভালো লেখা নিয়ে। এবং ওরা মনে করে যে যারা ধরেন আপনার বিবেচনায় কোন লেখকও না, তারাও লিখতেছে প্রতিদিন যে আমার পুরস্কারের দরকার না। আমাকে অনেকে প্রশ্ন করে আমি কি পুরস্কার নিব না নিব না, তা আমি কেমন করে বলবো, কারণ আমাকে তো দেয়ই নাই। তাহলে আমি কিভাবে বলবো যে আমি নিব বা নিব না? প্রশ্নগুলি আবার আপনি পাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছেন, পাওয়ার পরে কোনো কারণে এটা প্রত্যাখ্যান করতেছেন, এটা হয় না। হয় না কেন? আপনি তো পেয়েই গেছেন, আপনার তো গেজেটে নাম উঠেছে, লোকজন বলে আপনি একটা কিছুর প্রতিবাদ জানাইছেন, সেই প্রতিবাদ তো আপনি অন্যভাবেও করতে পারেন, তাই তো? হ্যাঁ, তো সুতরাং এই পুরস্কার নিয়ে আমার কোনো, পুরস্কার নিয়ে আমি অনেক লেখা লিখেছি, অনেক কথা বলেছি। এমনকি বাংলা একাডেমি আমাকে এই মানে অক্টোবরে শামসুর রহমানের উপর যখন বক্তৃতা দিতে ডাকলেন, তখন আমি বলেছি যে বাংলা একাডেমি, এইগুলি বাংলা একাডেমির কাজ না হওয়া ভালো। কিন্তু দেখবেন যে এই যে যারা এই পরিবর্তন ঘটালো, তারা মনে হচ্ছে যে এই পুরস্কার, তার পুরস্কারের কিন্তু বিরুদ্ধে কেউ করতেছে না, সবাই পুরস্কার পেতে চায়। কত লোককে বাংলা একাডেমি পুরস্কার দেবে, আর দিলেই বা কি? অতএব এইটা নিয়ে সারা পৃথিবীতে কোনো পুরস্কার নয়, মানে যেটাকে বলে পরিশুদ্ধ নয়। ধরেন ইন্টারন্যাশনাল পুরস্কার, ধর নোবেল, নোবেল হচ্ছে আমরা কত আশা করি থাকি, অমুক নোবেল পেলো, তমুক নোবেল পেলো, কিন্তু ধরেন একজন কুন্ডেরা নোবেল পায় নাই, একজন চিনিও আসিফে নোবেল পায় নাই, একজন বোরেস নোবেল পায় নাই, আমরা তাদের চিনি। কিন্তু যারা প্রতিদিন নোবেল পাচ্ছে ধরেন প্রতি বছর, আমরা তাদের কয়জনকে চিনি? সুতরাং লেখকের পৌঁছে যাওয়া, কথা বলা, এগুলি জরুরি। পেলে পেলে, না পেলে না পেলো, এগুলিকে একটা তুচ্ছ করে দিতে হবে। যদি আপনি পুরস্কারকে তুচ্ছ করতে না পারেন, তখন এটা, আমি গতবার এই পুরস্কার নিয়ে যে আপনার শব্দ নিলে একটা সাক্ষাৎ, ও প্রকাশ করারই সাহস পেল না। আমার তো প্রায় কিছু এসে যাচ্ছে না, কারণ আমি তো পুরস্কারের অর্থ কি, এখনো যদি আমার মনে হয় যদি ওপেন করা হয়, আমি তো 2-3 বছর যাবত জানি না, তা আমি একেবারে নির্ঘাত আমি এটা দাবি করতে পারি যে হয়তো আমার নমিনেশন বেশি আছে, হয়তোবা, কারণ আমাকে অনেকেই পছন্দ করেন কবিতা, সাহিত্য, প্রবন্ধে, কিন্তু হয়তো আমি তো সেখানে যেতে পারি না। তাহলে এই বস্তুটার কি হবে? তরুণ লেখকদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি? তরুণ লেখকরাই তো আমাদের পরামর্শ দেবেন। তার কারণ হলো যে তারা আমাদের জানেন, তারা আমাদের লেখা যা করেছেন, আমরা ভালো লিখি না, তারা বলেন বা বলবেন বা বলতে পারেন, কিন্তু তারা তো এখনো সম্ভাবনাময়, তাদেরই তো সামনের দুনিয়া। এবং আমি সবসময় বলি যে আমরা তো একটা বাস করলাম ওই মানে যুগসন্ধিক্ষণের কালে, কিছুটা অ্যানালগ এবং কিছুটা ডিজিটালের কারণ, এবং দুটাই হয়তো ভালো
রপ্ত করতে পারি না, আমাদের কাছে পুরনো হয়ে যাচ্ছে সব। এবং ওদের কাছে এখন নতুন জগতের ভাষা আসছে, নতুন জগতের টেকনোলজি আসছে, নতুন যোগাযোগ আসছে, এবং এরা বুঝতেই, আমরা ধরেন বুড়ারা পারে না, পারতেছে না যে কি পরিবর্তন হয়ে গেছে। নতুনরা সেটা জানে। নতুনরা হয়তো সেটা যে জানার জন্য লেখক হওয়াটা আলাদা একটা ব্যাপার। এটা এমনই একটা সৃষ্টিশীল ব্যাপার, এমনই একটা নিমজ্জনতার ব্যাপার, যে আপনার সকল কিছুর ঊর্ধ্বে। আপনি আমার এইটা দেখে বোঝা যাবে না, আমার জমিদারি দেখে বোঝা যাবে না, আমার ফকিরগিরি দেখে বোঝা যাবে না। লেখা হলো একটা উন্মাদনা এবং একটা সৃষ্টিশীলতা। তার মধ্যে বসবাস করতে গেলে যেটি লাগবে, আমি বলি সেটা প্রস্তুতি। কারণ যে কোনো কিছুই আমরা লিখতে পারি না যা আমরা ভাবি না, যা আমরা জানি না, যা আমাদের পূর্ববর্তীরা ভাবেনি বা লেখেনি। আপনাকে প্রচুর লেখা, পড়া, জানা, আন্তর্জাতিকতা এবং ভাষার সঙ্গে যুক্ত হওয়া এবং এটিকে পরীক্ষা করা, একটা ওই যে ডন কুয়েতোর মতো, বা ধরেন এইরকম একটি স্বপ্নের মধ্যে বসবাস করলেই শুধু তেমন লেখক হওয়া সম্ভব। প্রতিদিন আপনি 2-5টা কবিতা লিখলেন, একটা বই লিখে হেলাল হাফিজ হলেন, তাতে কিছু এসে যায় না। এটা কোনো, আমার কাছে কোনো এই ধরনের, আপনি তখনই আপনার মৃত্যু ঘটবে যেদিন আর আপনি লিখতেছেন না। আপনার প্রচুর আপনার এর মধ্যে বসবাস করতে হওয়া, প্রস্তুতি গ্রহণ করা, লেখা, ভাবা, মানুষের নানা রকম যে ধরেন বিচ্ছিন্নতা এবং দুঃখ, কষ্ট, অবিচার এবং সর্বপর্যায়ে আছে, সেগুলির দিকে নজর দেয়া এবং সেগুলিকে নানা রকম একটা স্বপ্নময়তার সঙ্গে তুলে ধরা, এগুলি তরুণরা হয়তো তাদের ভাষা তৈরি করবে। যেমন দেখেন আমাদের অতীতের লেখকদের ভাষা, লেখক আমরা তো সেটা অনেক পরিবর্তন হয়ে যায় প্রতিনিয়ত। সুতরাং ওই যে যেটা কাহলিল জিবরান বলছে যে আমরা তাদের ভালোবাসা দিতে পারি, কিন্তু আমরা তো তাদেরকে পরামর্শ দিতে পারি না, কারণ তারাই তো আগামী দিনের মানুষ। সুতরাং আমরা তাদের কল্যাণ কামনা করি, তারা আরো ভালো লিখবে, বাংলাদেশকে আরো তারা প্রতিনিধিত্ব করবে। নিজের দেশের এই যে সংকটগুলি নিয়ে কথা বললাম, সেই সব সংকটগুলি কেটে উঠবে, তারা অন্যদেরকে প্রশংসা করতে শিখবে, এবং তারা শুধু নিজেদের প্রাপ্তিকে বড় করে দেখবে না, এবং ছোট প্রাপ্তিকে, ধরুন একজন লোক 60 বছর ধরে লিখছে, অনেক লিখছে, কে একটা মানে একটি কি বলে একটি ওই যে মাটির বা কোনো একটা তামার পাত তৈরি করে তার গলায় ঝুলায় দেবে, সেটার জন্য সে সবকিছু বন্ধ করে সেটার অপেক্ষায় আছে যে এই মনে হয় তার পুরস্কার হলো। এইসব জায়গাগুলি থেকে সে একটি বিরত হতে হবে, নতুবা সে শান্তি পাবে না। যেমন আমরা তো পাইনি, আমরা সেরকম করে অতটা যেটাকে বলে নিষ্ক্রিয় হয়ে বড় হতে পারিনি। আমাদের তরুণদের সেটা শেখাতে হবে যে নিষ্ক্রিয় হও, ও মানে অবজ্ঞা করো এবং তুচ্ছ করো এবং প্রশ্ন করো এবং অন্যের জন্য পথ খুলে দাও। আচ্ছা, আমরা একদম শেষ সময়ে চলে এসেছি। উন্মেষ সাহিত্য সাময়িকীর পাঠক ও দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? তরুণদের জন্য যা বললাম, উন্মেষের জন্য তাই বলো। উন্মেষ আরো উন্মেষ হোক, উন্মেষ আরো মানে মহিরুহ হয়ে উঠুক, সেই প্রত্যাশা, এবং উন্মেষকেও উন্মেষ ঘটানোর জন্য প্রতিনিয়ত চেষ্টা, শ্রম এবং নানা প্রক্রিয়াগুলিকে জানা, রপ্ত করা, প্রকাশ করা, এবং জনগণ যাতে জনগণের মতো করে, জনগণ যা শুনতে চায় সেটি বলা। তার মানে এই না যে জনগণ শুনতে চায় না, জনগণের শোনাটাকে তৈরি করতে হয়। জনগণের শোনাতে চাওয়া আকাঙ্ক্ষা, জনগণ যদি ধরেন কোনো একটা ওয়াজ শুনে ভালো লাগে, জনগণের কোন সময় ধরেন আপনার জেমসের গান শুনে ভালো লাগে, জনগণের নানা রকম এই ভালো লাগাগুলিকে জনগণের যাতে কাজে লাগে সেরকম একটা যুক্তিশীলতার জায়গা থেকে তাদেরকে তৈরি করা, কোনো একটি একক প্রতিবন্ধকতার মধ্যে তাদেরকে আটকে না রাখা, এবং তাদের মধ্যে সহনশীলতা পর্যায়ে তৈরি করার জন্য লেখক, সাহিত্যিক, সাংবাদিক সবারই কাজ আছে। কারণ এই পৃথিবী সবার, মানুষের, সব ধর্মের, সব গোত্রের, নারীর, পুরুষের, বৃক্ষের, এমনকি প্রাণীর, সব কিছুকেই আমাদের চারিপাশে দিয়েই আমরা, অতএব সেই বিষয়গুলিকে প্রকাশ করা। এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য কবি মজিদ মাহমুদ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও, উন্মেষকেও ধন্যবাদ।
সব ভালো থাকবেন। উন্মেষ সাহিত্য সাময়িকীর সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন।